বাবা, বাবা কি হয়েছে? বাবা, বাবা, কি ব্যাপার তুমি এখানে? ভেতরে আসুন, আপনার সাথে কিছু কথা আছে। কি ব্যাপারে? আগে ভেতরে তো আসুন। নো 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 নো, তুমি ওটাতে হাতও লাগাবে না, তাহলে আমি কিন্তু খুব রেগে যাব, বুঝেছো? আরে তুমি ভেজো, সুইমিং করো, ফ্লাডে ডুবে যাও, আই ডোন্ট কেয়ার বাবা। চলো এখন আমি রাখছি। বিলি, কেন বকছো তুমি ফিরদৌসকে? ছাতাটা চাইছে তো তুমি ওকে দিয়ে দাও না। তুমি কি করে বুঝলে আমি ছাতার বিষয়ে কথা বলছি? কেননা তুমি সারা বছর তো ফিরদৌসের সঙ্গে ঝগড়া করো না, শুধুমাত্র বর্ষাকালে ঝগড়া করো। আর আমি জানি যে তোমার এক বন্ধু তোমাকে ওই ছাতাটা দিয়েছিল আমেরিকা থেকে নিয়ে এসে, আর তুমি সেটা চাও না যে ফিরদৌস ওটাকে নষ্ট করে ফেলুক, ওটাকে হারিয়ে ফেলুক, সেই কারণে তুমি ঝগড়া করছো। কেটিও খুব ইরেসপন্সিবল, ও ছাতা হারিয়ে ফেলবে। একদম হারিয়ে ফেলবে না। লার্ন টু ট্রাস্ট পিপল বিলি। একটা কাজ করো, একটা ফোন করো ফিরদৌসকে, তুমি বলো যেন ছাতাটা নিয়ে যায়। আমার একটা বন্ধু আসছে আমেরিকা থেকে, আমি তোমার জন্য আরো একটা আনিয়ে দেবো। ওয়াও কেটি, তুমি আমাকে আমেরিকান ছাতা প্রেজেন্ট করবে? ইয়ে! রিল্যাক্স বিলি, এটা একটা ছাতার ব্যাপার। হাই কেডি, তোর কি কিছু চাই? সরি আমি ডিস্টার্ব করলাম, আরে দিয়া, এসো এসো। নট ডিস্টার্বিং মি এট অল। বাট ইউ হ্যাভ টু গিভ সাম অ্যাডভাইস টু মাই সন। আরে আগে বসো তো তুমি। এতদিন বাদে আমাকে মনে পড়লো তোর। আচ্ছা বল, কোন ছেলেকে বোঝাতে হবে? আমার ছোট ছেলে অমর্ত্যর, ওর মাথায় ভূত চেপেছে যে ওকে ক্রিমিনাল লয়ার হতেই হবে। প্লিজ ওকে আবার বোঝাও যে দিস লাইন ইজ নট ফর হিম। এই দিয়া, তুমি কি কথা বলছো? আমি নিজে একজন ক্রিমিনাল লয়ার। আমি অন্য একজনকে কিভাবে এটা বোঝাবো যে ক্রিমিনাল লয়ার হওয়া খুব খারাপ একটা কাজ, ক্ষতিকারক এটা? তোমার লাইফের খারাপ এক্সাম্পল সম্বন্ধে বলো, বলো ওকে যে এই লাইনটাতে কত রিস্ক আছে। আই মিন মনের শান্তি আর রাতের ঘুম সব চৌপাট হয়ে যায় অন্যের টেনশনে। আর যাকে ক্রিমিনাল প্রতিপন্ন করবে সে তো লাইফ লং শত্রু হয়েই যাবে, আর তার পরিবারের লোকেরা যে অভিশাপ দেবে সেটা ব্যাস তো। ব্যাস ব্যাস দিয়া, আমি এইমাত্র জানতে পারলাম যে এই ক্রিমিনাল লয়ার হওয়াটা কত খারাপ একটা কাজ, স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক। যথেষ্ট বুদ্ধিমান অমর্ত্য, সময় হলেও ঠিক বুঝতে পারবে। বুদ্ধিমান নয়, একেবারে বুদ্ধিহীনও। আগেরবার যখন পাঠিয়েছিলাম তোমার কাছে তুমি ওকে ভালো করে বোঝাওনি। আই মিন সবার পক্ষে তো আর কেডি পাঠক হওয়া সম্ভব নয়। আচ্ছা ধরেই নিলাম যে ও ভালো লয়ার হয়ে যাবে, কিন্তু কম্পিটিশন তো তোমার জন্যই হয়ে দাঁড়াবে না? বুঝতে পেরে গেছি, বুঝে গেছি আমি। তুমি পাঠিয়ে দাও অমর্ত্যকে আমার কাছে, এবার আমি ঠিক মতো ওকে বুঝিয়ে দেবো। তা এখন কোথায় রয়েছে অমর্ত্য? দেখি একটু। সমীর, অমর্ত্য, দিয়া দিয়া, তুমি যাও এখান থেকে। বরুণ, বাবাকে ফোন কর। এখন অমর্ত্যর কন্ডিশন আগে থেকে ভালো। কি হয়েছিল ওর? ম্যানেঞ্জাইটিস অ্যাটাক করেছিল। অ্যাকচুয়ালি পেশেন্টের ম্যানেঞ্জাইটিসের অ্যাটাকে কনভানশন আসে, মাথা ঘুরতে থাকে এবং তারপর অজ্ঞান হয়ে যায়। অ্যাকচুয়ালি অমর্ত্যর ম্যানিনজাইটিস রোগটা আছে, কিন্তু গত 1 মাস ধরে তো ও একদম ঠিক ছিল। কিন্তু কাল রাতেও তো ও বলছিল ওর খুব মাথা ব্যথা করছে, বলছিল যে ওনাকে খুব আনইজি ফিল করছে। তো এবার আমি ওনার স্টেটমেন্ট কি নিতে পারি? হ্যাঁ, চেষ্টা করে দেখুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা শুনুন, কাল রাতে আপনার সঙ্গে ঠিক কি হয়েছিল? কাল রাতে হ্যাঁ, মাথাটা খুব ঘুরছিল,
আমি অফিসে ছিলাম না, লিফটে ছিলাম, গ্রাউন্ড ফ্লোরে। আর আপনার বাবা? বাবা তো মারা গেছেন। যখন আমি 10 বছরের তখনই মারা গেছেন। খুব ভালো ছিলেন। আমার তো মিস্টার পাওয়ার তোমার আরেক বাবার কথা বলছেন। মিস্টার প্রসাদ, ব্যাড ফাদার। আমার তো খারাপ খবর রয়েছে। গতকাল রাতে এই বিল্ডিং এর লিফটে তাকে হত্যা করা হয়েছে। আর ঘটনাস্থলে তুমি অজ্ঞান অবস্থায় পড়েছিলে, তোমার হাতে একটা বন্দুক ছিল। তুমি কি গুলি চালিয়েছিলে ওনার উপর? হত্যা হত্যা করতেই তো গিয়েছিলাম, করেছি। ভালো হয়েছে। হ্যাঁ, মনে পড়েছে স্যার। উনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু আমি ভয় পাইনি। কেডি, আমার ছেলেটা পাগল হয়ে গেছে, ওকে প্লিজ বাঁচাও, ও খুন করেনি। রিয়া, শান্ত হও। তুমি যখন গুলি চালিয়েছিলে তোমার বাবার উপর, লিফটটা কোন ফ্লোরে ছিল? জানি না স্যার, আমার নজর তো মিস্টার প্রসাদ আর গানের উপরেই ছিল। কাল রাতে কি জামা কাপড় পরেছিলে তুমি? তোমার জামা কাপড়ের রং কি ছিল? এলো হলুদ টি শার্ট স্যার, কিন্তু রক্তের রং তো লাল হয় স্যার। কেডি, আমার ছেলের কেসটা নেবে তো? ডিয়ার ক্রিমিনাল লয়ার, আমি আমার কাজের ধর্ম আর কর্মই হলো অন্যের সমস্যা নিজের কাঁধে নিয়ে নেওয়া। যদিও কোনো অপরাধ না করে থাকে ওর, তাহলে কিচ্ছু হবে না। স্যার, ইটস অ্যান ওপেন অ্যান্ড শার্ট কেস। অমর্তই মেরেছে সমীর বাবুকে। ক্রিমিনাল লয়ার তুই কেন হতে চাস? আমি ছোটবেলা থেকেই ইনোসেন্ট মানুষদের উপর অত্যাচারটা সহ্য করতে পারি না। এই জন্য স্যার আপনার মতোই আই ওয়ান্ট টু ফাইট ফর দ্য রাইট। আমার মনে হয় তোর নিজের আদর্শকে নিয়ে চলা উচিত। তুই একটা কাজ কর, আমার কাছে ল কলেজের ফর্ম পড়ে রয়েছে, সাইন করে দে এর মধ্যে। থ্যাংক ইউ সো মাচ স্যার। তুই লেফটি নাকি? ইয়েস স্যার। বলুন, অমর্ত্য যদি হত্যা করতো তাহলে বন্দুকটা ওর বা হাতে থাকতো, ডান হাতে নয়। স্যার, অমর্ত লেফটি, কিন্তু মাউজার ওর ডান হাতে ছিল। এটাই তো হচ্ছে প্রশ্ন, যার মানে হচ্ছে যে লিফটে ওই দিন এমন কোনো ঘটনা ঘটেছিল যেটা সম্বন্ধে আমরা এই সময় জানি না। যখনই জানতে পারবো তখনই সত্যের সামনে চলে আসবে। চল। ইওর অনার, এক সৎ ছেলে তার সৎ বাবাকে 4 ফিট বাই 5 ফিটের বন্ধ লিফটের ভেতর গুলি চালিয়ে তাকে খুন করে ফেলে। ইওর অনার, অমর্ত্য প্যাটেলের কাছে তার সৎ বাবা সমীর প্রসাদকে খুন করার জন্য পারফেক্ট মোটিভ ছিল, কারণ ছোটবেলা থেকে যুবক অবধি শ্রী সমীর প্রসাদ ওর সাথে সৎ বাবার মতোই আচরণ করেছে ইওর অনার। আর এই ধারাবাহিকতা সেই তবে থেকে শুরু হয়েছে যখন অমর্ত্য প্যাটেলের বায়োলজিক্যাল বাবা শ্রী সোহম প্যাটেলের মৃত্যু ঘটে, আর এনার বায়োলজিক্যাল মাদার শ্রীমতী দিয়া প্যাটেল সমীর প্রসাদকে বিয়ে করেন তখন থেকে, যখন অমর্ত্য প্যাটেল মাত্র 10 বছরের ছিল ইওর অনার। কি হয়েছে? মা কোথায়? মা ঘুমোচ্ছেন। আমার একা শুতে খুব ভয় লাগছে। আরে একা একা শোয়ার অভ্যেস কর। আরে দেখ তোর ভাইকে, ও একা একা শোয়। ওর মতন সাহসী হ তুই। প্লিজ, আমি মায়ের কাছে যাব। আরে বেরো এখান থেকে। যখন ইনি বড় হয়ে যান, মানে 18 বছরের হয়ে যান, তখনও এই বিদ্বেষের গল্প চলতেই থাকে। ও, তো রাজপুত্র মোবাইলে গেম খেলছেন এখন, তাও আবার অফিসে? আরে নীরবের থেকে কিছু তো শেখ। কত পরিশ্রম করে ওই ছেলেটা। আর একটা তুই, যদি ওর কাছ থেকে কিছু শিখতে না পারিস তাহলে সারা জীবন অকম্বা আর অলসী থেকে যাবি তুই। ছোটবেলা থেকে আজ পর্যন্ত শুধু বিষ মেশানো হয়েছে ওর মানসিকতায়, অমর্ত্যর মানসিকতায়। আর এই জন্যই বহুবার, একবার নয় বহুবার, এই বিষ বাইরে এসে অনেকবার ওর সৎ বাবাকে দংশন করারও চেষ্টা করেছে। এবার আমি আপনাকে বলছি যে 14 তারিখ রাত 8:27 ঠিক কি হয়েছিল ইওর অনার। না, আই থিঙ্ক আমি কেন বলবো, এসপি সিনে এন্টারটেনমেন্টে যে সিকিউরিটি গার্ড ছিল সেই কমলাকর বাবুকে জিজ্ঞেস করে নি। সাহেব, তখন আমি আমার ডিউটিতে ছিলাম। তখনই অমর্ত্য বাবা বাইরে বেরিয়ে এলো। বাবা, কি হয়েছে?
জজ সাহেব ও কিছু না বলে লিফটের দিকে এগিয়ে গেল। সাহেব, ওর পরে যা হলো তাতে তো আমার চক্ষু চড়ক গাছ। কেন, কি হয়েছিল? আমার তো বাবা তো কোমরের পেছন দিকে প্যান্টের মধ্যে গান গুঁজে রেখেছিল। ইওর অনার, মার্ডার ওয়েপেন। এই গানটা যেটা সমীর বাবু নিজের ছিল, সেটা প্রবাবলি অমর্ত্য বাবু ওনার কভার থেকে চুরি করেছিল। হ্যাঁ? ওনার হয়তো মনে পড়ছে না। কমলাকর বাবু, আপনি আমাকে বলুন যে আপনি যখন দেখলেন অমর্ত্য বাবু এভাবে গানটা প্যান্টের পেছনে লুকিয়ে রাখছে, আপনি চুপ করে রইলেন, কাউকে কিছু বললেন না? কমলাকান্ত বলতে এসেছিল, কিন্তু তখন আমি পিয়ারোর সাথে ফোনে ব্যস্ত ছিলাম। তার জন্য আমি ওকে 2 মিনিট বাইরে অপেক্ষা করতে বলেছিলাম। অ্যাকচুয়ালি স্যার, সিচুয়েশনটা যে এত এমার্জেন্সি, কিন্তু যখনই কমলাকান্ত আমাকে বললো আমি সাথে সাথেই বেরিয়ে গেলাম। তারই মধ্যে আমি 2টো গান শটের আওয়াজ শুনতে পাই 23rd ফ্লোর থেকে। যখন আমি আর কমলাকান্ত ওখানে পৌঁছালাম তো বাবার শরীর রক্তে মাখামাখি, আর অমর তো বেহুশ হয়ে পড়েছিল। ইওর অনার, এটা তো ছিল লিফটের বাইরের ঘটনা। এবার আমি আপনাকে বলবো 4 ফিট বাই 5 ফিটের বন্ধ লিফটের ভেতরের আসল ঘটনাটা ঠিক কি ঘটেছিল। ইওর অনার, অমর্ত্যবাবু এই খালি গান নিয়ে 22nd ফ্লোরে তার অফিসে লিফটের ভেতরে ঢোকেন এবং গ্রাউন্ড ফ্লোরে যান। গ্রাউন্ড ফ্লোরে যায় আর সমীর বাবুকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। এটাও বলা প্রয়োজনীয় বলে মনে করি অনার যে সমীর বাবু রাত 8:30টার সময় ওনার ইউএস এর ডিস্ট্রিবিউটরদের সাথে ভিডিও চ্যাট করতে আসতে চলেছেন, সেটাও অমর্ত্য বাবু জানতেন। ইওর অনার, আমি এটা মানছি যে আমার মক্কেলের মনে তার বাবার প্রতি রাগ ছিল, ঘৃণা ছিল। মানছি যে ওনার কাছে নিজের সৎ বাবাকে হত্যা করার কারণ ছিল, কোনো উদ্দেশ্য ছিল। এটাও মানছি যে উনি হত্যা করার উদ্দেশ্য নিয়েই ওই লিফটের মধ্যে প্রবেশ করে। কিন্তু এটা আমি মানছি না ইওর অনার যে এই হত্যাটা অমর্ত্যই করেছে। এর কিছু কারণ রয়েছে ইওর অনার। সর্বপ্রথম, অমর্ত্যকে ওর বাবার উপর গুলি চালাতে কেউ কিন্তু দেখেননি। দ্বিতীয়ত, যেটা কমলাকর বাবু বলছেন যে অমর্ত্যর শরীর খারাপ ছিল। ডক্টররা বলছিলেন যে ওর মেনিনজাইটিস হয়েছিল। মেনিনজাইটিস ইওর অনার, যেটা মাথার একটা অসুখ, যেখানে রোগীর মাথা ঘোরে, তার একটা অস্বস্তি হয়, তার জ্বর আসে, দুর্বল হয়ে পড়ে শরীর। ইওর অনার, গুলি চালানোর জন্য শুধুমাত্র শক্তি নয়, একাগ্রতারও যথেষ্টই দরকার পড়ে। আমার এরকমটা মনে হয়। এরকম অবস্থাতে একটা ছেলে যে জীবনে কখনোই কোনোদিন বন্দুক চালায়নি, প্রথমবার কারোর ওপর গুলি চালিয়ে তাকে হত্যা করা, এটা সম্ভব নয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে ঠিক যখন আমার মক্কেল অমর্ত্যকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, সেই সময় এই পিস্তলটা ওর ডান হাতে ছিল, যেখানে কিনা ও নিজের জীবনে বাঁ হাতের ব্যবহার করে থাকে। তো এটা স্পষ্ট ইওর অনার, যদি কেউ গুলি চালিয়ে থাকে তাহলে সে সেই হাতটারই ব্যবহার করবে, যেটার ব্যবহার সে সবসময় করে থাকে। এক মিনিট, যদি উনি খুন না করেন তাহলে কি করে এটা পসিবল যে ওই যে বন্ধ লিফটটা ছিল 4 ফিট বাই 5 ফিটের, সেখানে অমর্ত্য আর সমীর বাবু ছাড়া মানে 2জন ব্যক্তি ছিলেন, তৃতীয় কেউ ছিলই না? না, আপনি মনে করছেন যে তৃতীয় কেউ বোধহয় ছিল না। আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে কোনো তৃতীয় ব্যক্তি ওখানে ছিলই। আর এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য আমি নটবর বাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। আগে আমি ফাইন্যান্সও করি আর বিল্ডারও। ফিল্ম প্রডিউসারদের ফাইন্যান্স করাই আমার ব্যবসা। নটবরবাবু, আপনার অফিসটা ওই বিল্ডিং এর মধ্যেই রয়েছে, যেই বিল্ডিং এ সমীর বাবুর অফিস রয়েছে, আমার অফিস রয়েছে, 4 তলায় রয়েছে আপনার অফিস। আগে হ্যাঁ। সমীর বাবুকে কি কখনো আপনি ফাইন্যান্স দিয়েছিলেন? হ্যাঁ, আমাদের ফিল্ম ম্যায় আর মেরি তানহাই লাস্ট মান্থে রিলিজ হয়েছে, আর সমীরের হিসেব অনুযায়ী ওটা পুরোপুরি ফ্লপ হয়েছে। ক্ষতি অনেকটাই হয়েছিল নিশ্চয়ই আপনার। 12 কোটি টাকা। আমি বুঝতে পারলাম না, একটু আমাকে আর এই আদালতকেও বিস্তারিতভাবে বুঝিয়ে বলুন যে ঠিক কি হয়েছিল। সমীর আমাকে বলেছিল যে আমি যেন পুরো ফিল্মটাই ফাইন্যান্স করি, 80% প্রফিট আমার থাকবে আর 20% ওর। তাই আমি করে দিলাম। কিন্তু ফিল্মটা রিলিজ হওয়ার পর আমি যখন ওর কাছ থেকে হিসেব চাইলাম, ও আমাকে বলল যে ফিল্মটা পুরোপুরি ফ্লপ হয়েছে, তাই কোনো প্রফিট হয়নি। আমি ওকে স্যাটেলাইট রাইটস ও ডিভিডি রাইটস এর ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম, ও পুরোপুরি অস্বীকার করলো। ও বলল শুধুমাত্র খরচার পয়সাটাই উঠেছে। আমি নিশ্চিত ছিলাম ও মিথ্যে কথা বলছে। আমি যখন মার্কেটে খবর নিলাম তখন জানতে পারলাম ফিল্মটার ভালো প্রফিট হয়েছে। এই ওনার কন্ট্রাক্টের কপিটাও আমার কাছে রয়েছে এখানে।
আর সেটা অনুযায়ী যা রয়েছে নটবর বাবু, ক্লজ নাম্বার 3 এটা বলছে যে যদি ওনার কিছু হয়ে যায়, উনি নিহত হয়ে যান, তো চলচ্চিত্রের পুরো রাইটসটা আপনার নামে হয়ে যায়। আর যত টাকা আয় হবে ওই ডিভিডি, স্যাটেলাইট ইত্যাদি ইত্যাদি থেকে, সেটার মধ্যে ওনার পরিবারের কোনো রকম ভাগ থাকবে না, ওই পুরোটা আপনার নামে হয়ে যাবে। এটা কি সত্যি? এখানে ওনার দূরভাষ যন্ত্রের একটা তালিকা রয়েছে, যেটা অনুযায়ী ওই হত্যার দিন আপনি ওনার সঙ্গে কথা বলেছিলেন। এই দেখুন আপনার নাম্বার রয়েছে এখানে। কি কথাবার্তা হয়েছিল আপনাদের মধ্যে? দেখুন, আমি ওকে অনেক বুঝিয়েছিলাম, আমি ওকে ধমকি পর্যন্ত দিয়েছিলাম যে আমি কোর্টে কেস করব। ও যদি ম্যাটারটাকে সলভ করতে চায় তাহলে আমি ওর সাথে বসে আলোচনা করতে পারি। ও আমাকে বলল আপনি যা পারেন তাই করুন, আর আমার ফোনটা কেটে দিল। আরে বাপরে বাপ, ফোনটা কেটে দিয়ে আপনাকে এতটা অপমানিত করলেন, আপনি আরো রেগে গিয়েছিলেন হয়তো। আপনি ভাবলেন যে ওনাকে ওই জায়গাতেই শেষ করে দিয়ে, ওনার জীবনটা শেষ করে দিয়ে, কিন্তু আপনি সুযোগটা সেখানে পেলেন না। তারপর সুযোগ পেলেন যখন আপনি সমীর বাবুকে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করতে দেখলেন, তখন আপনি আপনার রিভলভারটায় সাইলেন্সার লাগালেন আর আরে ধরে ফেলেছেন, উনি ধরে ফেলেছেন ইওর অনার। কেস ইজ ওভার। নটবর বাবু, আপনি আর বাঁচতে পারবেন না। কিন্তু কি বলুন তো, যখন উনি লিফটে গেছিলেন তখন তো অমর্ত্য বাবুর জ্ঞান ছিল, আর তার মানে ইওর অনার কেডি বাবুর কাছে আই উইটনেসও আছে। অমর্ত্য, ভালোভাবে সামনের দিকে তাকাও। সামনে দেখো, তোমার বাবার হত্যাকারী দাঁড়িয়ে আছে সাদা শার্টে। নটবর আঙ্কেল, উনি তো ছিলেন লিফটে, মনে করে বলো। না, কিন্তু কিন্তু নটবর আঙ্কেল তো লিফটে আসেননি। সরি পাঠক স্যার, আপনার এত পরিশ্রমে জল ঢেলে দিল। হতে পারে এই অনার যে অমর্ত্যর যে মেমোরি, তাতে একটু প্রবলেম আছে, একটু আনফিট আছে, কিন্তু এই নটবর বাবুর মেমোরি তো একদম ঠিক আছে বলে মনে হচ্ছে, ওনার শরীরের মতোই। তাই ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি স্যার ওনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? সবার প্রথমে আমি নটবর বাবু, আপনার অফিসের কফির আমি প্রশংসা করবই। ওই যে সেই কফি খেতে খেতে আপনি অমর্ত্যর ব্যাপারে আমাকে কিছু কথা বলছিলেন, সেগুলোই একটুখানি পাঠক স্যার, জজ সাহেবকে একটু কিছু বলুন প্লিজ। দীপাবলির সময় ছিল, আমাদের সব ইউনিট মেম্বাররা একটা গেট টুগেদারের আয়োজন করেছিল। সব মানুষ বাজি পটকা ফাটাচ্ছিল, আর তখন আমি দেখলাম যে অমর্ত্য এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে নটবর বাবু ভক্ষক নন, রক্ষক। উনি প্রাণ নিতে চাননি, দিতে চেয়েছিলেন। আসলে প্রাণ নিতে চেয়েছিলেন আপনার এই মক্কেল পাঠক বাবু। আর ইওর অনার, সবচেয়ে বড় প্রমাণ আছে আমার কাছে এই টি শার্টটা। এটা সেই টি শার্টটা যেটা পরে সেদিন রাতে অমর্ত্য লিফটের ভেতর ঢুকেছিল, তার সাথে এই বন্দুকটা নিয়ে যখন ও সমীর বাবুর ওপর বন্দুক থেকে গুলি চালায় ইওর অনার। সবার আগে তো আমি এটা বলতে চাই যে ফরেনসিকের বক্তব্য হলো এতে যে রক্তের দাগ আছে, ফরেনসিক এটা প্রুফ করেছে যে এতে যে রক্তের দাগ সেটা সমীর বাবুর রক্তের, আর সেটা ডিএনএ রিপোর্টের সঙ্গে মিলে গেছে। আর এতে যে ঘাম আছে সেটা অমর্ত্যর ইওর অনার। আর যেহেতু পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়েছে, তখন সমীর বাবুর বুক থেকে রক্ত ফিনকি দিয়ে ওঠে, আর ওই সেই রক্তের দাগ এই অমর্ত্য বাবুর সারা মুখে এবং এই টি শার্টে লেগে যায়। তাই সমীর বাবুর খুনি অমর্ত্যই, আর কেউ নাই অনার। এই আদালত পরবর্তী তারিখ পর্যন্ত মুলতবি করা হলো। পাঠক বাবু, এবারে আপনি আপনার মক্কেলকে ঠিক করে ট্রেনিং দেননি, আপনার মক্কেল আমার হয়ে কেন বলছে? হ্যাঁ ছাড়ুন, পরের বার কিন্তু ভালো করে ট্রেনিং দেবেন, না হলে কিন্তু আমি কেসটা জিতে যাব। এটা তো ওই ধাঁধার মতন কথা হয়ে গেল। সেই বস্তুটা যেটা হাতির মতন বড় হয়ে থাকে, কখনো তো হাতির থেকেও বড় হয়ে যায়, কিন্তু সেটার কোনো ওজন থাকে না। এবার কি হবে স্যার? আপনি অমর্ত্যকে বাঁচানোর জন্য নটবর বাবুর ওপরে যে অভিযোগ তুলেছিলেন, সেটা অমর্ত্যর জন্যই বেকার হয়ে গেল। স্যার, যখন অমর্ত্য নিজেই বাঁচতে চায় না, তখন আপনি ওকে বাঁচানোর চেষ্টা কেন করছেন? কারণ আমার পুরো বিশ্বাস রয়েছে বরুণ যে ও নির্দোষ ব্যক্তিকে বাঁচানো আমার ধর্ম। দ্য বিগার কোশ্চেন ইজ, ওই বন্ধ লিফটে তৃতীয় ব্যক্তি ঢুকলো কি করে? তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে কে ছিল ওই তৃতীয় ব্যক্তি। বরুণ, একটা কাজ কর,
ওই দিন 7:30টার পর বিল্ডিংয়ে কে কে এসেছিল তার তালিকা বার কর। মিস্টার পাঠক, গত শুনানিতে আপনি আপনার মক্কেলকে নির্দোষ প্রমাণ করতে পারেননি। আজ আপনার কাছে কি কোনো এমন সাক্ষ্য বা প্রমাণ আছে যার ভিত্তিতে আপনি আপনার মক্কেলকে ইনোসেন্ট প্রুভ করবেন? ইওর অনার, আমি চেষ্টা করব আমার মক্কেলকে নির্দোষ প্রমাণ করার আর সত্যিটাকে এই আদালতের সামনে নিয়ে আসার। আপনি যদি অনুমতি দেন তো সর্বপ্রথম স্টান্ট ডিরেক্টর অ্যালেক্স নূরকে কাঠগড়ায় ডেকে নেব। অনুমতি দিলাম। অ্যালেক্স, দয়া করে আদালতকে বলুন যে আপনি সমীর বাবুকে কিভাবে চেনেন। আগে আমি সমীর প্রসাদের সঙ্গে দুটো ফিল্মে স্টান্ট ডিরেক্টরের কাজ করেছিলাম। তো এই দুটো ছবিতে বেতন কত ছিল আপনার? ওই সময় আমি একেবারে নতুন ছিলাম, স্ট্রাগল করছিলাম, সো আই জাস্ট গট অনলি 3 lakhs। তো 3 lakhs-এর কন্ট্রাক্ট ছিল নাকি 3 lakhs পেয়েছিলেন? 3 lakhs-এর কন্ট্রাক্ট ছিল আর 3 lakhs পেয়ে গেছিলাম। এটা বলুন যে ওই যে দ্বিতীয় চলচ্চিত্রটা আপনি করেছিলেন ওনার সঙ্গে, সেটাতে আপনার কন্ট্রাক্টটা ঠিক কি ছিল? তখন তো আমি এস্টাবলিশ হয়ে গেছিলাম না, তো আই গট 10 lakhs। 10 লক্ষ টাকার কন্ট্রাক্ট ছিল আপনার সঙ্গে আর 10 লক্ষ টাকা আপনি পেয়েছিলেন। অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট 10 লাখের ছিল, কিন্তু আই অনলি গট 5 lakhs। অর্ধেক বেতন আপনার কেটে নিয়েছিলেন সমীর বাবু। কেন কেন কেটেছিলেন? কেন দিলেন না আপনাকে 5 লক্ষ টাকা? আসলে ব্যাপারটা এমন হয়েছিল যে সমীর আমাকে বলেছিল যে ওই স্টান্ট কমপ্লিট করতে আমার 3টে শিফট এক্সট্রা লেগেছিল, তো ওনার 5 lakhs ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, আর এই বিষয়টা নিয়ে আপনি খুবই খুবই আপসেটও হয়েছিলেন। আপনি আপনার অ্যাসোসিয়েশন যেটা রয়েছে ওই স্টান্ট অ্যাসোসিয়েশন, সেখানে কমপ্লেন করেছিলেন, কিন্তু তারাও কিছু করতে পারে না। ঠিক তারপরেই আপনি সেশন কোর্টে গিয়ে আপনি সমীর বাবুর বিরুদ্ধে একটা কেস করলেন, কিন্তু সেই কেসটাও আপনি হেরে গেলেন। কারেক্ট, কারেক্ট। মানে হেরে যান, আর তারপর ইওর অনার ওনার খুব রাগ হয়, আর রাগে এত লাল হয়ে যান যে উনি সমীর বাবুকে খুন করে ওনার রক্ত বার করে দেন। কিন্তু এইসব ঠিকই আছে, কিন্তু একটা লজিক প্রবলেম এটাই, লিফটে দুজন ছিল, তাহলে ইনি কোথা থেকে এলেন? ইওর অনার, অ্যালেক্স নূর এক প্রকার ঠিক করে ফেলেছিলেন সমীর বাবুকে হত্যা করার। সমীর বাবুর গতি প্রকৃতির দিকে উনি নজর রেখে চলেছিলেন, ব্যাস কেবলমাত্র সঠিক সুযোগের অপেক্ষায় বসেছিলেন। আর ঠিক সেই অবকাশটাই উনি 14ই অক্টোবর রাতে পেয়ে গেলেন। সুযোগটা পেয়ে যাওয়ার পরেই উনি সমীর বাবুর পিছনে পিছনে লিফটের মধ্যে ঢুকলেন। কিন্তু ইওর অনার, চমকে গেলেন ইনি যখন লিফটে প্রবেশ করা মাত্রই ইনি আমার মক্কেল অমর্ত্যকে সেখানে দেখতে পেলেন। উনি নিজের বন্দুকটা লুকিয়ে ফেললেন, আর তারপর ওনার নজরটা অমর্ত্যর বন্দুকে গিয়ে পড়ল। অমর্ত্য আর অ্যালেক্সের মধ্যে একটা হাতাহাতি হয়, কেননা অ্যালেক্স অমর মক্কেল বেচারা মেনেঞ্জাইটিসের সঙ্গে লড়াই করছিলেন, উনি অজ্ঞান হয়ে গেলেন। হত্যা করার পর অ্যালেক্স ওই বন্দুক থেকে ওর আঙুলের চিহ্নটা মুছে ফেলে আর আমার মক্কেলের ডান হাতে ওই বন্দুকটা রেখে দেয়। এরম হয়তো ঘটেছিল, আই এগ্রি, বাট ওয়ান লিটল কোয়েশ্চেন স্যার। স্যার প্লিজ একটু প্রুফ করে দিন যে অ্যালেক্স বাবু লিফটে গেছিলেন। স্যার প্লিজ করে দিন। এদিকে চলে আসুন আপনি। হ্যাঁ, করুন না। এক্স্যাক্টলি। না না না, এক মিনিট। প্রশ্নটা করে নিই, তারপর আপনি উত্তর দেবেন। এটা বলুন যে এই যে আপনার একটা আঘাত লেগেছে মাথার উপর, কিভাবে লাগলো? কি হয়েছিল? ওই বেসিক্যালি অ্যাকশন সিকোয়েন্স করার সময় একটু চাকু লেগে গেছিল। ছুরির আঘাত নাকি কারোর নখের আঁচড়? খুন? কাকে খুন? না না না, রক্ত নয়, নখ, ফিঙ্গারনেল। সমীর বাবুর ফিঙ্গারনেল, ওনার নখ আপনার চেহারায় আঁচড় কেটে দিল লিফটে যখন হাতাহাতি হচ্ছিল আপনারা সমীর বাবুর মধ্যে, কেননা সমীর বাবুর নখের মধ্যে আপনার চামড়া পাওয়া গিয়েছে। আমার চামড়া সমীরের নখে হ্যাঁ, পাওয়া আমি গেছে? জানতাম যে আপনি এটাই জিজ্ঞেস করবেন। এখন দেখুন, বিষয়টা হলো এই যে হ্যাঁ, আমি এটা তো বলছি, কিন্তু ওনার নখের ভেতরে যেই মাংসটা পাওয়া গিয়েছে সেটাকে আমরা ম্যাচ করাতে পারি ডিএনএ টেস্টের সাহায্যে। 2 দিন সময় লাগবে। এই 2 দিন আপনি একটু বাইরের হাওয়া খেয়ে নিতে পারেন, আর তারপর আপনার এই হাওয়া খাওয়া বন্ধ, সরকারি হাওয়া খেতে হবে আপনাকে। এক মিনিট, অ্যালেক্স এর উত্তর কিন্তু দেবে না। তোর না দিলে আরো ফেসে যাব। আমি সেই দিন ওই লিফটে ছিলাম।
অর্ডার অর্ডার সাইলেন্স প্লিজ। সত্যিটা তো বাইরে চলেই আসলো, বলে ফেলুন। সেদিন রাতে আমার সমীর বাবুর সঙ্গে লিফটে দেখা হয়ে যায়, বাট দ্যাট ওয়াজ আ কোইন্সিডেন্স। আমি তো আমার পরের ফিল্মের প্রডিউসার হিমাদ্রি বাবুর সঙ্গে দেখা করতে খুব তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। ওনার অফিস ওই বিল্ডিংয়েই, 3rd ফ্লোরে। আমি সমীর বাবুকে দেখলাম, বাট আই ডিডন্ট সে এনিথিং। আরে অ্যালেক্স, তুমি এখানে? এই বিল্ডিং এ কোনো কোর্ট খুলেছো নাকি? আমি হিমাদ্রি বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। ও, আমার মনে হলো তোমায় দেখে যে তুমি আমার উপর আবার একটা কেস করতে চাইছো এখানের কোনো অন্য কোর্টে গিয়ে। এমনিতেও আমি আমার নিজের অধিকারের জন্য লড়ছি সমীর বাবু। তুমি জানো, তোমার এই গল্প থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি একটা ফিল্ম বানাতে চাইছি, মেরা হক। আমি সালমান ভাইকেও এই গল্পটা শুনিয়েছি। তুমি জানো ইনি কি বলেছেন? উনি বলেছেন অ্যালেক্সের উপর বায়োপিক অবশ্যই বানানো উচিত। একটা কাজ করুন, হ্যাঁ। নিজের মুখটা বন্ধ রাখুন, নইলে এটা দেখেছেন তো, এটা চলতে শুরু করবে, ঠিক আছে? আরে এই ফিল্মের ডায়লগ অন্য কাউকে দিবি। যেখানে ট্যালেন্ট দেখানোর দরকার সেখানে তো দেখাতে পারলি না, আর এখন এসছিস নিজের কৃতিত্ব জাহির করতে। চপ। তোকে বলেছিলে চুপচাপ থাকতে, হ্যাঁ? চুপ করে থাকতে পারিস না নাকি? বাবা, অমর তুই যা, আমি অ্যাকশন ডিরেক্টরের অ্যাকশন বের করছি। যা বাবা, তুই এখান থেকে। ভাবতে কেন? হ্যাঁ, হ্যাঁ বাবা যাচ্ছি। বাজে লোক একটা, কোনো দে আমার সব টাকা ফেরত দে। আমার পিছনে না থাকছিস। আর যখনই লিফটটা 3rd ফ্লোরে পৌঁছলো, তখন তো আমার সঙ্গে সমীর বাবুও বাইরে বেরিয়ে এলো, আর তখন বললো আমার নামে কমপ্লেন করবে হিমাদ্রি বাবুর কাছে। আমি ভাবলাম ফালতু ফালতু ঝামেলা বাড়বে আর এই হিমাদ্রি বাবুর প্রজেক্ট আমার হাত থেকে বেরিয়ে যাবে। তো তখন আমি সমীর বাবুকে বোঝালাম যে ছাড়ুন এসব, আর তারপরে ওনাকে বললাম লিফটে করে চলুন। লিফটের বাটনটা টিপতেই তারপর যেই লিফটের দরজাটা খুললো, তো দেখলাম যে সামনে ওনার ছেলে দাঁড়িয়েছিল। তারপর আমি সমীর বাবুকে লিফটে ঢুকিয়ে দিয়ে হিমাদ্রি বাবুর সঙ্গে দেখা করতে চলে গেলাম। কিন্তু ট্রাস্ট মি, আমি ওনাকে খুন করিনি। ইনফ্যাক্ট যেদিন সমীর বাবুর ডেথ হয়েছিল সেদিন আমি হিমাদ্রি বাবুর সঙ্গেই ছিলাম। কেডি বাবু, উনি তো আপনার নেবার, আপনার প্রতিবেশী। আপনি ওনাকে একবার জিজ্ঞেস করুন প্লিজ, প্লিজ আস্ক হিম। আই ওয়ান্ট টু আস্ক, প্লিজ প্লিজ জিজ্ঞেস করুন না জয়সওয়াল বাবু, আপনাকে আর কে আটকাতে পারে? এই অমর্ত্যকে বাঁচানোর যে চেষ্টাটা আপনি করছেন, তাতে আপনি একটু বেশি ডেসপারেট হয়ে যাচ্ছেন নাকি? না মানে আপনার কাছে কি কোনো তৃতীয় কোনো সাসপেক্ট আছে এই নটবর বাবু বা অ্যালেক্স বাবু ছাড়া? না, বাট হোয়াট আই থিঙ্ক, রেদার আই এম শিওর অ্যাবাউট ইট, দ্যাট যে এই যে খুনটা হয়েছে সেটা অমর্ত্যই করেছে। কেন ইওর অনার? আমি বলছি কেন ইওর অনার। এই যে টি শার্টটা বারবার পাঠক স্যারকে দেখিয়েছি, তবুও আমার মনে হয় বিস্তারিতভাবে ওনাকে আবার দেখানো উচিত। তাই আমি আবার ওনাকে দেখাচ্ছি। এই যে টি শার্টটা, এই টি শার্ট, এখানে সমীর বাবুর রক্ত লেগে রয়েছে, এবং এই টি শার্টটা হলো অমর্ত্যর। লিফটে মাত্র 2 জন লোকই ছিল। চিৎকার করে পাঠক বাবু এই টি শার্ট বলছে, এই রক্তের দাগ বলছে যে অমর্ত্যই তার সৎ বাবার খুন করেছে। দেখতে পারছেন আপনি পাঠক বাবু? এই টি শার্টটাই হলো সবচেয়ে বড় প্রমাণ। ক্যান ইউ ডিফাই দিস? মিস্টার পাঠক, এখন এই কেসটা পুরো পরিষ্কার হয়ে গেল। আপনার মক্কেল ছাড়া এই খুনটা অন্য কেউ করতে পারে এর কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না। ইওর অনার, কিছু আছে এই সময় পুরো বিশ্বাসের সঙ্গে আমি সেগুলো বলতে পারবো না, কিন্তু যদি আপনি আমাকে একটু সময় আপনি দেন তো। নো, আই অবজেক্ট ইওর অনার। পাঠক বাবু ইজ ওয়েস্টিং টাইম টু বাই সাম টাইম। অ্যাকচুয়ালি ওনার কাছে না কোনো প্রমাণ আছে, না কোনো সাক্ষী আছে যা দিয়ে উনি অমর্ত্যকে নিরাপরাধ প্রমাণ করতে পারেন। ইওর অনার, আর সবচেয়ে বড় ব্যাপার হলো ইনি কেস হেরে গেছেন আর আমি জিতে গেছি, আর সেই জন্য ইওর অনার আজকে সন্ধ্যাবেলা তো আমি পার্টিও রেখেছি, আপনাকেও তো ডেকেছি। অনেক লোকসান হয়ে যাবে ইওর অনার। মিস্টার জয়সওয়াল, আপনার ব্যক্তিগত গ্রিভেন্সের উপর ভিত্তি করে এই আদালত কোনো নির্ণয় নিতে পারে না। তবুও মিস্টার পাঠক, মিস্টার জয়সওয়াল ইজ রাইট। আপনার কাছে কোনো সাক্ষী বা প্রমাণ নেই। আপনি আপনার মক্কেলকে নির্দোষ প্রমাণ করতে পারেননি। ইওর অনার, যদি আমার মক্কেল দোষী হয়ে থাকে তাহলে আপনি যা সিদ্ধান্ত শোনাবেন সেটা আমরা মেনে নেব। যদি একটুও সন্দেহ থাকে মনে, তাহলে ওনাকে দোষী সাব্যস্ত করা সেটা উচিত হবে না। আমি আবেদন করছি আমাকে সত্যি পর্যন্ত পৌঁছানোর একটু সময় দেওয়া হোক। এই আদালত 3 দিনের জন্য মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। আচ্ছা শোনো, আজকের পার্টিটা না ক্যান্সেল করতে হবে। না আসলে কিন্তু আমি তো আমার না ওনার না, মানে ওকে বাই। কি হলো জয়সওয়াল বাবু, বৌদি বকা দিচ্ছেন আপনাকে? আপনার জন্য।
আমার আপনার ঘরের আপনার জন্যই কোর্টের জজ সাহেব আমাকে বকেন আর বাড়িতে বউ বকে। কি বলছেন? না, আজকে পার্টি ছিল একটা, কত জোগাড় করেছিল, কত কষ্ট করে একটা বিগ ডিশ বানিয়েছিল। হেরে গেলে কি হতো আপনার কেসটা? এখন একটাই রাস্তা আছে আমার বউকে খুশি করার। ওই যে বলুন, ওই বলুন। ধাঁধাটার উত্তর যে ও দিয়েছে, তাই ওকে গিয়ে হ্যাঁ, বলেছেন বলবো- নাকি বৌদি? হ্যাঁ। ওকে ওকে। আর আনসার ইজ নারকেল গাছের পাতা, যেটা হাতির মতো বড় হয় কিন্তু অত ওজন হয় না। না, এরকম নারকেল গাছের পাতা তো আমি দেখিনি বলুন। না না, গাছের পাতা। এই ছাড়ুন না এই সমস্ত কথা, আমি আপনাকে সঠিক উত্তরটা বলেই দিচ্ছি। প্লিজ প্লিজ বলুন। উত্তরটা হলো হাতির ছায়াটা। সেটা সবসময় হাতির সমান হয়, কখনো কখনো হাতির থেকে বড় হয়, কিন্তু সেটা তো কোনো ওজন হয় না। এনজয় ইউর বেক ডিশ। ইয়নার লিফটে যেই সময় সমীর বাবুর মৃতদেহ পাওয়া গিয়েছিল, ঠিক সেই সময় অমর্ত্যকে ওখানে মেনেঞ্জাইটিসের কারণে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এই কারণে আমি গিয়ে ওনার ডক্টরের সঙ্গে দেখা করি। মেনিনজাইটিস খারাপ ব্যাকটেরিয়া যখন স্পাইনাল কর্ড বা ব্রেন সেলসে অ্যাটাক করে তখন সেটা হয়, অথবা কোনো ওষুধের অ্যালার্জির জন্য এটা হতে পারে। তার ঠিক পরেই ওনার মা দিয়া দেবীর সঙ্গে গিয়ে আমি দেখা করি। অমর্ত্য এই মেনেঞ্জাইটিসের দ্বারা আক্রান্ত কবে থেকে? 8 মাস আগে অমর্ত্যর বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছিল। লোয়ার ব্যাকে সাংঘাতিক চোট লাগার জন্য ওর কোমর ব্যথা করছিল। ট্রিটমেন্ট আমরা শুরু করেছিলাম। ট্রিটমেন্ট শুরু হওয়ার পরে 1 মাস ধরে লাগাতার ওর কনভালশনস, জ্বর, মাথা ঘুরছিল। আমরা আবার ব্লাড টেস্ট করাই। তখন জানতে পারলাম যে বেগোর্যাগের নামে ও যে পেন কিলার খাচ্ছিল, সেটার জন্যই ওর মেনিনজাইটিসের অ্যাটাক হয়েছিল। বিগত 2টো শুনানি ধরে আমি মাত্র 2টো প্রশ্ন করেছি। এক, সমীর বাবুকে হত্যা কে করেছে, আর দ্বিতীয়ত, যদি সমীর বাবুকে অমর্ত্য বাবু ছাড়া অন্য কেউ খুন করে থাকেন, তাহলে অমর্ত্য টি শার্টে সমীর বাবুর রক্তের ছিটে কি করে লাগলো? প্লিজ আমাকে এই 2টো প্রশ্নের উত্তর দিয়ে দিন। আমি এই কেস হেরে গেছি। ইয়নার, জয়সওয়াল বাবু এই যে দ্বিতীয় প্রশ্নটা করেছেন যে অমর্ত্যর জামা কাপড়ে ও টি শার্টে এই রক্তের দাগ এলো কোথা থেকে, আমি সেই প্রশ্নের উত্তরটা আগে দিতে চাইবো, আপনি অনুমতি দিলে তবে। আপনি তৈরি আছেন? হ্যাঁ, আমি রেডি। আপনি অমর্ত্য ও হত্যাকারী আমার ওপর গুলি চালাবে সমীর বাবুর ওপরে, তাহলে চালাও। সমীর বাবুর লাগলো আর তার শরীর থেকে রক্ত বেরোলো অনেকটা এরকম ভাবে। বলুন, ছাড়ো নাকি? হুবহু সেরকমই, ইওর অনার। মাঝখানে রক্ত লাগেনি, ঠিক সেরকম ভাবেই জয়সওয়াল বাবুর জামার ওপরেও মাঝখানে কোনো রক্ত নেই। সেটার কারণ হলো ইওর অনার, হত্যাকারী অমর্ত্যকে এই রকম ভাবে ধরে রেখেছিল। অমর্ত্য তখন অজ্ঞান অবস্থায় ছিল। তো এটা স্পষ্ট ইওর অনার, জয়সওয়াল বাবুর জামাতে মাঝখানে রক্ত লেগে নেই, তো হত্যাকারীর হাতের ওপর রক্ত লেগে থাকবে। হয়ে থাকবে, হয়তো এভাবেই খুন হয়ে থাকবে। আই 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 এগ্রি, কিন্তু খুনটা কে করেছে সেটা এখন আপনি প্রুফ করেননি, সেটা কিন্তু করতে হবে। ব্যাস, এটাও আমি প্রমাণ করে দিচ্ছি। কমলাকর বাবুকে এখানে ডেকে নিয়ে, ইওর অনার, যদি আপনি অনুমতি দেন তো। অনুমতি দিলাম। ইওর অনার, গতকাল আমার অফিসের ওই বিল্ডিংটাতে খুবই আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো অফিস থেকে বেরোলাম। ঠিক আছে 8 ঘন্টার মধ্যে আসছি। হ্যাঁ, আসল হত্যাকারীর এই শার্টটা আমি দেখাতে চাইব ইওর অনার, যার একটা হাতায় সমীর বাবুর রক্ত লেগে আছে। এটার পোস্টমর্টম রিপোর্ট ইওর অনার পরিষ্কারভাবে এটা দেখিয়ে দিচ্ছে যে এই জামাটা ঠিক কার। হ্যাঁ, কাল কোর্টের শেষ দিন। কাল আদালতে অমর্ত্যকে ফাঁসি সাজা শোনানো হবে, আর আমার লাইফ আরও সুন্দর কাল থেকেই। আরে দার্জিলিংয়ে আমার বাংলো হবে। হ্যাঁ, এইটা বলুন কমলাকর বাবু যে এতগুলো টাকা আপনার কাছে এলো কোথা থেকে? স্যার, প্রথমে আমাকে 25 লাখ টাকা আর পরে আরও 10 লাখ টাকা দেওয়া হয়েছিল আমার তো বাবাকে ফাঁসানোর জন্য।
অমর্ত্য বাবুকে ফাঁসানোর জন্য ইওর অনার ওনাকে এতগুলো টাকা দেওয়া হয়েছিল, আর যেই মহানুভব ব্যক্তি এই কাজটা করেছিলেন তিনি ওই হত্যার পরেই তার জামাটাও ওনাকে দিয়ে দিয়েছিলেন নষ্ট করার জন্য। কিন্তু ইনি ওই জামাটাকে নষ্ট করার বদলে ওই জামাটার সাহায্য নিয়ে ওই ব্যক্তিকে ব্ল্যাকমেল করা শুরু করে ইওর অনার। ইওর অনার, জসওয়াল বাবু আমাদেরকে খুবই সাহায্য করেছেন। অমর্ত্যর টি শার্টটা দেখালেন যেটার মধ্যে সমীরবাবুর রক্ত লেগেছিল। আমি আদালতকে আসল হত্যাকারীর শার্টটা দেখাতে চাইব ইওর অনার, যার একটা হাতায় সমীরবাবুর রক্ত লেগে আছে। এটার ফরেন্সিক রিপোর্ট ইওর অনার পরিষ্কারভাবে এটা দেখিয়ে দিচ্ছে যে এই জামাটা ঠিক কার। রিওনার এই জামাটা নীরব প্রসাদের। নীরববাবু, প্রসিকিউটর মহাশয়ের সাহায্য নিয়ে সবকিছু আমি এই আদালতে তো বলেই ফেলেছি। পরের গল্পটা যদি আপনি বলে দেন তো খুবই উপকার হবে আমাদের। অমর্ত্যকে আমার বাবা খুব ঘৃণা করত। আমি এই ব্যাপারটার ফায়দা তুলতে চেয়েছিলাম, ওকে ইমোশনালি সাপোর্ট দিতাম আর সিম্প্যাথিও। সঠিক ট্রিগার আমার হাতে তখনই এলো যখন আমার হাতে অমর্ত্যর ব্লাড রিপোর্ট এলো। ওই রাতে বাবা ইউএসএ ডিস্ট্রিবিউটরের সাথে ভিডিও চ্যাট করার জন্য 8:30টার সময় আসার কথা ছিল। আমি সন্ধ্যে 6:30টার সময় অমর্ত্যর জুসে পেগোডাইডিনের হাই ডোজ মিশিয়ে দিই আর ওকে খাইয়ে দিই। তারপর আধ ঘন্টা পর যখন ধীরে ধীরে ওষুধটা কাজ করতে শুরু করে, আমি অমর্ত্যকে বাবার বিরুদ্ধে ব্রেন পয়জনিং করতে শুরু করি। ওর ঘৃণার মাত্রাকে আমি আরও বাড়িয়ে তুলি। যখন ওষুধের মাত্রা চরমে আরও সেন্স একদম হারিয়ে ফেললো, আমি আমার লাস্ট ট্রাম্প কার্ড খেললাম। আমি বাবার বন্দুকটা, যেটা ওনার কাভার থেকে চুরি করেছিলাম, অমর্ত্যকে দিয়ে দিলাম। যখন আমি বাবার কার্ডটা আসতে দেখলাম, আমি অমর্ত্যকে লিফটে পাঠিয়ে দিলাম আর ওকে বললাম বাবাকে লিফটের মধ্যেই গুলি করার জন্য আর লিফটটাকে 23rd ফ্লোরে নিয়ে যাওয়ার জন্য, কারণ ওই ফ্লোর পুরো খালি থাকে। কিন্তু অ্যালেক্সও বাবার সাথে নিচে ছিল আর ওদের দুজনের মধ্যে ঝগড়া চলছিল। এটা দেখে অমর্ত্য ফিরে চলে আসে ওপরে আর বাবা আর অ্যালেক্স 4th ফ্লোরে চলে যায়। আমি অমর্ত্যকে আবার লিফটে পাঠাই, কিন্তু তখন বেগোডাইডিনের মাত্রা এতই চরমে যে অমর্ত্য ঠিক করে দাঁড়াতেই পারছিল না। আই টুক মাই চান্সেস। কিন্তু যখন লিফট আবার উপরে এলো, বাবা জীবন্ত দাঁড়িয়েছিল আর অমর্ত্য বেহুশ হয়ে পড়েছিল। আমি সুযোগ হারাতে চাইনি, তাই আমিও লিফটের মধ্যে ঢুকে পড়লাম আর গান দিয়ে বাবার মাথায় আঘাত করে আর অমর্ত্যকে তুলে ওর পিছনে দাঁড়িয়ে তারপর গানটা অমর্ত্যর হাতে দিয়ে আমি তাড়াতাড়ি নিচে চলে এলাম। অফিসে রাখা ওষুধ আর প্ল্যানিং পেপার আর রক্তমাখা জামাটা আমি কমলাকান্তকে দিয়ে ফেলে দিতে বলি। তার সাথে ওকে আমি 25 লাখ টাকা দেবো কথা দিয়েছিলাম। তারপর আমি কমলাকান্তর সঙ্গে ক্রাইম সিনে ফিরে এলাম। যেরকমটা হামেশাই হয়ে থাকে, আপনিও একটা ভুল করে ফেললেন। আপনি ভুলে গেলেন যে অমর্ত্য তার ডান হাত নয়, তার বাঁ হাতটা ব্যবহার করে থাকে। ইয়েস, এটা আমার মিস্টেক। ঠিক 1 মাস আগে যখন আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম, লিফটের মধ্যে বাবা আমাকে বলে যে নীরব, আমি অমর্ত্যর সাথে খুব অন্যায় করেছি। খুব ভালো ছেলে ও, খুব ট্যালেন্টেড, কিন্তু আমি সব সময় ওকে ভুকেছি, মেরেছি। তুমি আমার নিজের ছেলে, তুমি আমার রক্ত, এই জন্য আমি তোমাকে বেশি ভালোবেসেছি আর ওকে কম। কিন্তু এই কথাটা আমায় খুব কষ্ট দেয়। যদি আমি ওর কাছে ক্ষমাও চাই তো ও আমাকে ক্ষমা করবে না। বাবা, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আমার সম্পত্তি থেকে অর্ধেকটা ওকে দিতে চাই।
ওই রাতে লিফটের ওই যাত্রা আমার জীবনের সব থেকে পেইনফুল যাত্রা ছিল। ঠিক মনে হচ্ছিল যেন ওই লিফট আমাকে গ্রাউন্ড ফ্লোর নয়, যেন আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাচ্ছে। আমার এত রাগ হচ্ছিল যে আমি স্থির করে ফেললাম যে আমি আমার অধিকার অন্য কারোর সাথে ভাগ করব না। আর যে লিফটের মধ্যে আমার সাথে অন্যায় হয়েছে সেই লিফটেই আমি আমার সাথে ঠিক আবার ন্যায় করব। আর আমি ওটাই করলাম। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত অমর্ত্য প্যাটেলকে এই কেসে নির্দোষী সাব্যস্ত করে সসম্মানে মুক্তি দিচ্ছে, আর নীরব প্রসাদকে, ওনার বাবা সমীর প্রসাদকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিচ্ছে। আর এর সাথেই কমলাকরকে নীরবকে সঙ্গ দেবার জন্য 5 বছর কারাবাসের সাজা দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.